লাল শাক অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি শাক। ছাদ বাগানে লাল শাকের চাষ নিয়ে আজকে আমার এই ভিডিওটি। ছাদ বাগানে জমির পরিমাণ অত্যন্ত স্বল্প, আর তাই এই স্বল্প ভূমিকে কিভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে বেশি বেশি ফলন পাওয়া যেতে পারে সেটি নিয়ে আমার এই ভিডিওটি। লাল শাক চাষ করার ক্ষেত্রে মাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও বীজ ছিটানো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বীজ যদি সঠিক নিয়মে ছিটানো না হয় সেই ক্ষেত্রে অনেক বীজ ছিটাবেন কিন্তু ফলন হবে কম। তবে এই বীজ কিভাবে সঠিক নিয়ম মেনে ছিটানো যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমি দুটি পদ্ধতিতে লাল শাকের বীজ ছিটানোর উপায় দেখাবো আমার এই ভিডিওতে। লাল শাকের চাষ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে বেলে দোআঁশ মাটি নিতে হবে। ছাদ বাগানে যে কোনো চাষাবাদের জন্যই বেলে দোআঁশ মাটি হচ্ছে উপযুক্ত। এই বেলে দোআঁশ মাটির সাথে একটু শুকনো গোবর মিশিয়ে নিলে সবচেয়ে ভালো। তো আমি এখানে কিছু মাটি নিয়েছি যে মাটিটার সাথে শুকনো গোবর মেশানো। এই মাটিটাকে আমি পাত্রে ফেলে দিয়েছি যেখানে আমি গাছ লাগাবো। সেই পাত্রের মাটিটাকে ঝুরঝুরা করে নিতে হবে, যতটুকু সম্ভব ঝুরঝুরা করে নিতে হবে এবং সম্ভব হলে একটু শুকিয়ে নিতে হবে। কারণ মাটিতে গোবর মিশানোর ফলে কিছু গ্যাস তৈরি হয়, বীজ গোবরের গ্যাসে নষ্ট হয়ে যেতে পারে। 1 থেকে 2 দিন মাটিটাকে এভাবে আলগা আলগা করে ঝুরঝুরা করে নিয়ে তারপরে আমরা এটার মধ্যে বীজ ছিটাবো। ভালো ফলন পেতে ভালো বীজের প্রয়োজন। আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই বীজটি ব্যবহার করি। এটি আমার বিবেচনায় অত্যন্ত ভালো বীজ। বীজ ছিটানোর জন্য আমি নিয়েছি লবণের কৌটো, একটি পরিষ্কার লবণের কৌটো। এই লবণের কৌটোর মধ্যে 2 দিকে ছিদ্র আছে। একদিকে আছে 3টি ছিদ্র, আর একদিকে আছে 1টি ছিদ্র। আমি এই 3টি ছিদ্রের যে অংশটা আছে এটি দিয়ে আমি বীজটাকে আমার বাগানের মাটিতে ছিটাবো। এই বীজগুলোকে আমি প্রথমে একটি পরিষ্কার সাদা বোতলে ঢেলে নিয়েছিলাম। এই বোতল থেকে এখন এই কৌটোর মধ্যে ঢেলে মাটিতে ছিটিয়ে দিচ্ছি। এভাবে বীজ ছিটালে বীজটা ঠিক কোন কোন দিকে পড়তেছে চোখে দেখা যায়। যেমন আমরা ভাতে লবণ খাওয়ার সময় কতটুকু লবণ নিব 2-3 ঝাঁকি দিলেই আমরা বুঝতে পারি। ঠিক এরকম এই লবণের কৌটোটাকে ঝাঁকি দিলে যেভাবে বীজগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়বে তাতে পুরো জমিনের মধ্যে সমানভাবে এই বীজটা ছিটানো হবে। এই কৌটাটার সাহায্যে আমি প্রতিটা ট্রেতে বীজগুলো ছিটিয়ে দিলাম। সবগুলো পাত্রের মাটিতেই সমানভাবে বীজ ছিটানো হয়ে গেল। এই বীজ ছিটানোর আরও একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে বালুর সাহায্যে। আমি এখানে পরিষ্কার সাদা বালু নিয়েছি, শুকনো এবং পরিষ্কার বালু নিয়েছি, কারণ বালিতে ময়লা থাকলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই বালুর সাথে আমরা একই বীজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ ঢেলে দিচ্ছি। বীজ এবং বালু দুটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব এই পরিষ্কার পাত্রের মধ্যে। এখন বীজটা মোটামুটি রেডি হয়ে গেল, ছিটানোর উপযুক্ত হয়ে গেল। এই বীজটাকে আমি পুরো মাটিতে ছিটিয়ে দেব এবং যতগুলো জায়গায় ছিটিয়ে দিব আমি নিজের চোখে দেখতে পাবো কোন জায়গায় পড়েছে কোন জায়গায় পড়েনি। এবং এই বীজ যদি ঠিক মতো পড়ে, জায়গা মতো পড়ে, তাহলে এই বীজগুলো খুব দ্রুত ফুটবে এবং মাত্র 3 সপ্তাহেই এই বীজ ফুটে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বীজের রং কফি কালারের, গাঢ় রং, মাটির রঙও গাঢ় রং। তো দুটা মিলিয়ে বীজ আসলে কোথায় পড়লো না সেটা দেখা যায় না। তবে বালুর সাহায্যে বীজ ছেটালে যেটা সবচেয়ে বড় সুবিধা, বালুটা কোন কোন জায়গায় পড়ছে, সাদা বালুটা মাটির উপরে, সেটা চোখে দেখা যায়। এইভাবে বীজ ছেটালে বীজগুলো চারপাশে সমানভাবে পড়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বীজ ছিটানোর পরপরই একটু হালকা পানির স্প্রে করে দিতে হবে এই শুকনো মাটি, তাহলে বীজ আর মাটির স্পর্শ জোরালো হবে। 2 নভেম্বর বীজ ছিটিয়েছিলাম, আজ 9 তারিখ। 9 তারিখে গাছ এত বড় হয়েছে। এক সময় লাল শাক শুধু শীতকালে হতো। লাল শাক প্রচণ্ড তাপ সহ্য করতে পারে না, তাই শীতকালীন শাক বলা হয় এটাকে। তবে এই শাক বিজ্ঞানীরা গবেষণা করে আমাদের এই নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও উৎপন্ন করা যায় এমন বীজ উদ্ভাবন করেছে। তো যাই হোক, এই বীজ লাগানোর পরে চারা যখন একটু ফুটতে শুরু করে তখন একটু একটু হালকা পানি দিতে হয়, স্প্রে করে, বৃষ্টির মতো করে, হালকা বৃষ্টি। তাহলে গাছগুলো তাড়াতাড়ি বাড়ে এবং গাছগুলো নরম থাকে।
যেহেতু আমাদের এখানে শীত খুব একটা পড়ে না বা কুয়াশার ভাগও খুব একটা দেখা যায় না, নভেম্বর মাস এখন কুয়াশা নেই, এখনও গরম আছে। তো কাজেই আমি হালকা হালকা পানি দিয়ে গাছগুলোকে আমি আস্তে আস্তে বড় করছি। তো আজ নভেম্বরের 18 তারিখ, গাছগুলো এত বড় হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, লাল শাক বিছানোর পরে অবশ্যই ওই ট্রেকে মশারি দিয়ে ঢেকে দিতে হবে অথবা নেটের সাহায্যে ঢেকে দিতে হবে। লাল শাকের বীজ পাখি এসে খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার অনেক বীজ নষ্ট হয়ে যাবে বা মিসিং হতে পারে। আর লাল শাক যখন একটু একটু ফুটতে শুরু করে তখনও পাখি খেয়ে ফেলে। তবে গাছগুলো যখন একটু বড় হবে, 2-3 ইঞ্চির মতো হবে, তখন যদি মশারি সরিয়েও দেন, পাখি ততটা খাবে না। ঠিক প্রথম বিচি থেকে গাছ ফোটার সময় যতটা খেয়ে ফেলে, এখন ততটা খাবে না। প্রিয় দর্শক, লাল শাকের ভালো বীজ সংগ্রহ করে ঠিক ভালোভাবে যদি আপনি লাগাতে পারেন, তাহলে 3 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। বিশেষ করে এইভাবে যদি আপনি ছিটাতে পারেন, তাহলে আপনার জমির প্রতিটা ইঞ্চিতে এই বীজ ছিটানো হবে, বীজগুলো যেয়ে পড়বে এবং প্রতিটা ইঞ্চিতেই গাছ সৃষ্টি হবে। এতে আপনার বাগানের ফলন বৃদ্ধি পাবে। তবে একটি সতর্কতা, লাল শাক গাছে কখনো বেশি পানি দিতে যাবেন না, তাহলে মাটি বেশি ভিজে থাকবে। আর মাটি বেশি ভিজে থাকলে লাল শাকের গোড়া পচে যায়, গোড়া নষ্ট হয়ে যায়। লাল শাক গাছে সবসময় বৃষ্টির মতো স্প্রে করে পানি দিবেন। শীতকালীন সময়ে আকাশে বৃষ্টিপাত থাকে না, তবে কুয়াশা থাকে। আর এই কুয়াশা লাল শাকের জন্য সবচেয়ে উত্তম। কুয়াশাতে যে লাল শাকের বৃদ্ধি ঘটে, সেই লাল শাক সবচেয়ে সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। বর্তমান সময়ে লাল শাক সারা বছরই চাষ করা যায়, তবে শীতকালীন লাল শাক সবচেয়ে বেশি সুস্বাদু হয়। প্রিয় দর্শক, বীজ ছিটানোর এই নিয়মটি শুধুমাত্র ছাদ বাগানে যারা চাষাবাদ করেন তাদের জন্য। ছাদ বাগানে ভালো বীজ এবং ছিটানোর এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, একেবারে 3 সপ্তাহের মধ্যে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ছাদ বাগানে লাল শাক এই শীত মৌসুমে বেশি বেশি উৎপন্ন করুন, নিজে খান এবং অন্যকে উপহার দিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের অন্য কোনো সবজি উৎপাদনের নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।